বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা। ঈদ উল ফিতরের দিন শেষে আমরা আজকের ঈদের বিশেষ তৃতীয় মাত্রায় এবং ঈদের এই বিশেষ তৃতীয় মাত্রায় আমি বরাবরই বলবার চেষ্টা করেছি যে সমাজে প্রতিষ্ঠিত রাজনৈতিক এবং অন্যান্য ক্ষেত্রে যারা প্রতিষ্ঠিত তাদের এবং তাদের পরিবারের সদস্যদের এই অনুষ্ঠানে হাজির করবার চেষ্টা করি এবং সেটার প্রেক্ষাপট আমি বহুবার ব্যাখ্যা করেছি কেন তাদেরকে আমন্ত্রণ জানাই। আজকে সেটি পুনরাবৃত্তি না করি এই কারণে যে সময় আমাদের যেহেতু সীমিত এবং অতিথির সংখ্যা আজকে একটু তুলনামূলক বিচারে অন্য দিনের চাইতে বেশি, সে কারণেই আজকে যে পরিবারটি নিয়ে আমরা বসেছি তৃতীয় মাত্রায় আলোচনা করবার জন্যে, এই পরিবারের যিনি প্রধান কর্তা মোস্তফা গোলাম কুদ্দুস, তিনি বাংলাদেশের অত্যন্ত প্রথিতযশা একজন ব্যবসায়ী ছিলেন। তিনি বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএমের প্রেসিডেন্ট ছিলেন। বাংলাদেশের তৈরি পোশাক খাত এবং ইন্স্যুরেন্স খাতের একেবারে সামনের সারির একজন মানুষ। সম্প্রতি তিনি প্রয়াণবরণ করেছেন এবং তার সঙ্গে আমার বেশ কয়েকবার কথা হয়েছে এবং তাকে আমি বিভিন্ন সময় আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু তিনি কখনোই আমার এই অনুষ্ঠানে আসেননি এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আসলে আমি তার পরিবারের সদস্যদেরকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। চলুন যারা আছেন আমার সঙ্গে এই অনুষ্ঠানে তাদের সঙ্গে পরিচিত হই। আমার পায়ে বসা আছেন শেখ মোহাম্মদ দানিয়েল মিস্টার গোলাম কুদ্দুসের জামাতা, কনিষ্ঠ জামাতা। তার পরে রয়েছেন মিস্টার গোলাম কুদ্দুসের জ্যেষ্ঠ কন্যা, সন্তানদের মধ্যে দ্বিতীয় ফৌজিয়া কামরুন তানিয়া। আমার ডান পাশে রয়েছেন মিস্টার মোস্তফা গোলাম কুদ্দুসের জ্যেষ্ঠ সন্তান মোস্তফা কামরুল সোবান এবং তারপরে টেবিলের ডান প্রান্তে রয়েছেন মিস্টার কুদ্দুসের কনিষ্ঠ কন্যা তাসনিয়া কামরুন আনিকা এবং শেখ মোহাম্মদ দানিয়েল এবং আনিকা একসঙ্গে থাকেন স্বামী স্ত্রী হিসেবে। স্বাগত আপনাদের চারজনকেই অনুষ্ঠানে এবং ঈদ মোবারক আপনাদের প্রত্যেককে। আমি আপনারা যেভাবে দর্শকদের উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা জানাতে চান, আপনারা আপনাদের মতো করে এক দুই লাইনে বা তিন চার লাইনে যেভাবে জানাতে চান। দানিয়েল, আপনি শুরু করতে পারেন, কারণ জামাতার প্রেফারেন্সটা একটু বেশি। ধন্যবাদ জিদু ভাই। ঈদ মোবারক আপনাকে এবং সকল দেশবাসীকে ঈদ মোবারক জানাতে চাই আমাদের পরিবারের পক্ষ থেকে এবং আমার মরহুম শ্রদ্ধেয় শ্বশুর আব্বু মোস্তফা গোলাম কুদ্দুস সাহেব, ওনার পক্ষ থেকে। এই প্রথমবার আমরা ঈদ করছি ওনাকে ছাড়া, খুব কষ্টের সময়, বাট অ্যাট দ্য সেম টাইম আব্বু যেরকম মানুষ ছিলেন, আব্বু চেতেন যে আব্বুর আশেপাশে যারা আছে সবাই সবসময় খুব পজিটিভ কাজে যেন ইনভলভ থাকে। তো ঈদটাকে কিন্তু উনি খুব মজা করে পালন করতে পছন্দ করতেন, নাতিদেরকে নিয়ে স্পেশালি। আর আমি অ্যাজ ইউ সেড জামাতা হিসেবে আমি একটু প্রিভিলেজ পেতাম, তো আমাকেও খুব আদর করতেন। আই এম মিসিং হিম ট্রিমেন্ডাসলি, স্পেশালি অল হিজ গ্র্যান্ড চিলড্রেন্স আর মিসিং হিম ট্রিমেন্ডাসলি। বাট আই হোপ যে এই যে দেশের যে ট্রানজিশনটা হচ্ছে, যেটা উনি অ্যাটলিস্ট দেখে গিয়েছেন, দেশে একটা চেঞ্জ আসছে, আশা করি এই ঈদের পরের ঈদের মধ্যে আমরা আরও পজিটিভ কিছু পাবো দেশে। থ্যাংক ইউ। তানিয়া, আপনি আপনার মতো করে দর্শকদের ঈদের শুভেচ্ছা জানাবেন। জি, thank you for having me here today, Zilur bhai. I think it's a beautiful platform where we come and share a lot of the issues of the country এবং এই ঈদে আমরা এই ব্যতিক্রম অনুষ্ঠানে থাকতে পেরে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। দর্শকদেরকেও আন্তরিকভাবে ঈদের শুভেচ্ছা। আমার বাবা মোস্তফা গোলাম কুদ্দুস, আজকে তাকে আমরা অনেক মন থেকে মনে করছি, তাকে স্মরণ করছি, তার স্মৃতিগুলোকে হোপফুলি আমাদের কথায়, আমাদের গল্পে হয়তো অনেক সুন্দর সুন্দর মোমেন্টসগুলো আমরা চেরিশ করতে পারবো। সো আই থিঙ্ক ঈদ ইজ অল অ্যাবাউট ফ্যামিলি অ্যান্ড আব্বুর একটা খুব ইন্টিগ্রাল পার্ট ছিল পরিবার, এবং তার কাজের ক্ষেত্রে এবং পারিবারিক ক্ষেত্রে সব জায়গায় একটা যে বন্ডিংটা ছিল সেটা আসলে একটা মানে খুব হোলি এবং আমাদের জন্য অতি প্রিয় এবং এই অমূল্য রত্ন আমাদের মনে এবং আমাদের স্মৃতিতে সারা জীবন রয়ে যাবে। সো থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ। মিস্টার মোস্তফা কামরুল সোবান। জি, আসসালামু আলাইকুম। আসলে আব্বু ছোটোবেলার থেকেই আমাদেরকে ফ্যামিলি ভ্যালুসগুলো শিখিয়েছেন। তো ঈদে, স্পেশালি ঈদে আমরা সবসময় আমাদের দেশের বাড়ি মিয়াবাজারে চলে যেতাম। তো সেখানে কোথায়? মিয়াবাজার? এটা কুমিল্লা, কুমিল্লায়।
তো সেখানে আমরা ঈদ করতাম, কি 2 ঈদই? 2 ঈদই আমরা চেষ্টা করতাম একসাথে ওইখানে করার। তো এখন আব্বু আমাদের সাথে নেই, জানুয়ারির 25 তারিখে আমাদেরকে ছেড়ে চলে গেছেন এবং আমাদের পারিবারিক কবরস্থান ওই মেয়েবাজারেই। তো সেখানে আব্বুকে চিরনিদ্রায় আব্বুকে ওখানে রাখা হয়েছে। তো ঈদটা আব্বুকে ছাড়াই এবার করতে হচ্ছে, এটাই আমাদের একটা অনেক বড় কষ্ট। আব্বু আমাদেরকে ছেড়ে চলে গেল, তো আব্বু সাথে আমরা ঈদ করেছি। এবার তো এলাকায় নামাজ পড়া হলো। এবার এলাকায় নামাজ পড়েছি এবং আব্বুর কবরস্থান জিয়ারত করেছি এবং আব্বুর কবরস্থানের পাশে আমার বড় আব্বা, বড় আম্মা এবং চাচারা, আমার এক বোন আছে, আমার দাদা দাদি ওনারা আছেন। আমরা ওইখানে মোনাজাত করার পরে আব্বুর পাশেই আজকে সারাটা দিন আমরা ছিলাম। আমরা দোয়া করেছি আল্লাহ যাতে আব্বুর গুনাহগাতি মাফ করে দেন, আব্বুর ভালো কাজের জন্য আব্বুকে বেহেশত নসিব করে। থ্যাংক ইউ। আনিকা? জি, আসসালামু আলাইকুম জিল্লু ভাই, ঈদ মুবারক। চ্যানেলের সবাইকে ঈদ মুবারক, দেশবাসী সবাইকে ঈদ মুবারক। আসলে আমরা খুব খারাপ একটা সময় দিয়ে যাচ্ছি। ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর আস যে আব্বু নাই আমাদের সাথে আজকে অলমোস্ট 2 months প্লাস, এবং ঈদ উইদাউট আব্বু ইটস সামথিং দ্যাট উই কুড নেভার ইম্যাজিন। তো আব্বুকে ছাড়া, আব্বুর অ্যাবসেন্সে আমরা যে ঈদ করছি, ঈদটা সময় যাচ্ছে আমাদের, ইটস সার্টেনলি আ ভেরি ডিফিকাল্ট টাইম ফর দ্য ফ্যামিলি। আমি সবার কাছে বলবো আমার আব্বুর জন্য দোয়া করবেন, আব্বু যেন জান্নাতবাসী হন। আর আমাদের সাথে যারা আছেন ব্যবসা বাণিজ্যে, যেভাবে মানুষ সবাই আমাদের সঙ্গে জড়িত, সবাইকে বলবো আমরা আছি, আব্বু নাই তো কী হয়েছে, আমরা ওনাদের পাশে আছি সবসময়। যেভাবে আব্বু সহযোগিতা করতো সবাইকে, আই উড লাইক টু টেল দেম দ্যাট উই আর দেয়ার অ্যাজ দেয়ার ফ্যামিলি, অ্যাজ আব্বু ওয়াজ ফর দেম। এটাই, ধন্যবাদ। আম্মু আছেন? জি, আম্মু তো আছেন। জি, কেমন আছেন উনি? আছে, শি ইজ গোয়িং থ্রু আ রাফ টাইম, শি ইজ ওকে। আমরা চেষ্টা করছি আম্মুকে ব্যস্ত করে দিতে। আম্মু একটা সক্স ফ্যাক্টরি দেখে, আব্বুই আম্মুকে খুব এম্পাওয়ার করে গেছে। তো শি ইজ ট্রাইং টু কিপ বিজি, এই আর কি চলছে। সো আমি তানি আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো যে ঈদের দিন ইউজুয়ালি যখন বাবা ছিলেন কেমন করে কাটাতেন, এবং বাবার সঙ্গে সম্পর্কটা আসলে আমরা সবাই জানি যে মেয়েদের বাবাদের সঙ্গে সম্পর্ক একটু আলাদা রকমের থাকে, এবং একই সঙ্গে যদি আপনারা প্রত্যেকেই ওনার সম্পর্কে একটু বলেন যে হাউ ডিড ইউ ফাইন্ড হিম, এবং কেমন ছিলেন ওনার বিশেষ, তবে রিপিটেশনটা যেন না হয় আর কি। আপনি শুরু করেন। জি, আব্বু আসলে অমায়িক ছিলেন, ইন ওয়ান ওয়ার্ড। আমরা ছোট থাকতে আসলে সবাই উই আর ভেরি ক্লোজ টু আব্বু। আব্বু সকালে উঠে, আমাদের রুম আব্বুর পাশেই ছিল, এবং সকালে উঠে জোরে মা করে ডাক দিতেন। তো আমরা আস্তে আস্তে উঠে আব্বুর কাছে, আব্বুর কাঁধে মাথা রেখে কতক্ষণ বসে থাকতাম। আব্বু পেপার পড়তো, তারপর আমরা আস্তে আস্তে স্কুলে যেতাম। আব্বু সারাদিন যখন বিজিএমইতে ছিল অনেক সময়টুকু কিন্তু বিজিএমইতে সম্মিলিত পরিষদের উনি ফাউন্ডার ছিলেন, এবং ওই টিমটাকে লিড করতেন, এবং 2 বার বিজিএমই প্রেসিডেন্ট ছিলেন। এবং ওই সময়টা খুব ব্যস্ত সময় যেত, এবং আমার মনে আছে আমি না খেয়ে বসে থাকতাম। আর যখন আব্বু আসতো সবাই ঘুমিয়ে যেত, তো আব্বু আমার সাথে বসে সারাদিনের গল্প করতেন। সিমিলারলি ঈদের সময়ও এরকমই হতো। আব্বু খুব সকালে উঠতে পছন্দ করতেন, উঠে আগে সবাইকে ঘুম থেকে উঠাতেন, এবং উঠে একটা কথাই বলতো যে আজকে দাদুর সাথে দেখা করতে হবে, দাদুকে সালাম করবা, দাদুর শাড়িটা নিবা। মানে আব্বু তার মাকে যত ভালোবাসতো, আমরাও ওই ভালোবাসা দেখে তাকে ভালোবাসতে শিখেছি। অ্যান্ড আমার দাদিও ওয়াজ ভেরি ফন্ড অফ অল দ্য চিলড্রেন, স্পেশালি মাই আব্বু। এবং আই থিঙ্ক দাদির দোয়ায় আব্বু অ্যাকচুয়ালি এত দূর এসেছে। আর আব্বু সবাইকে নিয়ে ঈদ করতে পছন্দ করতো, ছেলে মেয়ে, ভাই বোন, নট জাস্ট আস, গ্রামের সবাইকে নিয়ে আমাদের দরজাটা খোলা থাকতো, আমাদের বাড়ির গেটটা খোলা থাকতো, কোনো দিন একটা দারোয়ান রাখতে দেয় নাই। এবং যখন আমরা ঈদের দিন সকালে ঘুম থেকে উঠতাম, দেখতাম যে ঘরের মধ্যে 100-200 মানুষ ঢুকে গেছে, আমরা তাদেরকে চিনি না, কিন্তু তারা সবাই আমাদেরকে জড়িয়ে ধরছে। আর গ্রামের মানুষরা তো অনেক
মানে তাদের হ্যাঁ আপন করে নেয় এবং আত্মীয়তা তাদের অনেক বেশি। তো আব্বু সবাইকে একটা স্পেস দিত, তাদেরকে অ্যাকোমোডেট করতো এবং অনেক ভালোবাসা দিয়েছেন মানুষের থেকে, তিনি ভালোবাসা পেয়েছেনও দিয়েছেনও। বড় সন্তানের কাছ থেকে শুনি আমরা। আব্বুর একটা মেমোরেবল একটা ঈদ ভ্যাকেশনের কথা বলি। আব্বু একবার আমাদেরকে সবাইকে ফ্যামিলির সবাইকে লন্ডন নিয়ে গিয়েছিল ঈদ করার জন্য। তো ওইখানে যাওয়ার পরে আমরা লন্ডন সেন্ট্রাল মস্কে একসাথে সবাই নামাজ পড়লাম। তারপরে আব্বুকে নিয়ে আমরা হাইড পার্কে গেলাম। আব্বু হাইড পার্কের ঠিক পাশে একটা হোটেল ছিল, ডরচেস্টার হোটেল। ওই হোটেলটাতে আব্বু খুব থাকতে পছন্দ করতেন। তো আব্বু আমাদেরকে ওই হোটেলে ওই সকালে ঈদের দিন নামাজ পড়েই ওই হোটেলে নিয়ে যেতেন, ওইখানে ব্রেকফাস্ট করতেন আমরা একসাথে সবাই মিলে। তারপরে ওই পার্কে হাঁটা ওটা করতাম। তারপর অক্সফোর্ড স্ট্রিট নামে খুব একটা ফেমাস একটা শপিং এরিয়া আছে লন্ডনে, ওইখানে আমাদের সবাইকে নিয়ে যেতেন। এবং আব্বুর মনে আছে যে সবসময় যে রিটেল স্টোরগুলো আছে, মার্কস অ্যান্ড স্পেন্সার, প্রাইমার্ক, নেক্সট, এগুলোতে গিয়ে উনি সোয়েটার দেখতেন। উনি সোয়েটারের উপরে উনি আসলে একজন এক্সপার্ট ছিল আর কি। কারণ উনি তো আপনারা জানেন 1985-এ বাংলাদেশের প্রথম সোয়েটার ফ্যাক্টরিটা উনি এস্টাবলিশ করেন। উনি আসলে আগে ছিলেন বাংলাদেশ পুলিশ ফোর্সে, অনেক পপুলার একজন পুলিশের একজন ব্যক্তিত্ব ছিলেন। এবং এখনও যারা ওনাকে চেনে সবাই বলে যে উনি ভেরি এফিশিয়েন্ট ছিল অ্যাট দ্যাট টাইম। এবং উনি যেখানে যেতেন ওই এলাকাতে খবরে যেত যে কুদ্দুস সাহেব আসছে, এরকম একটা ভীতি চলে যেত। এবং যত ক্রিমিনাল ছিল সবাইকে আব্বু মানে অ্যারেস্ট করে হি ইউজ টু ব্রিং দেম আন্ডার দ্য ল। তো পরে তো আব্বু মেজর মঞ্জুর, যিনি ফর্মার প্রেসিডেন্ট জিয়া রহমানকে অ্যাসাসিনেট করেছিলেন, মেজর জেনারেল মঞ্জুর, ওনাকে আব্বু অ্যারেস্ট করেন। তারপরে তো আব্বু অনেক ফেমাস হয়ে যান সারা বাংলাদেশে। তো 1985-এ আব্বু এই সোয়েটার ইন্ডাস্ট্রিতে আসেন। এটা বাই অ্যাক্সিডেন্ট। আব্বু সোনাগা হোটেলে এক হংকংয়ে এক ইনভেস্টারের সাথে বাই অ্যাক্সিডেন্ট ওনার পরিচয় হয়ে যায়। তো উনি চাচ্ছিলেন যে একজন ভালো অ্যাডমিনিস্ট্রেটর হু ইজ অ্যান এক্সপার্ট ইন ম্যানেজমেন্ট, মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এরকম একটা লোক খুঁজতেছিলেন। তো আব্বুর সাথে দেখা হওয়ার পরে উনি বুঝলেন যে দিস ইজ দ্য রাইট ম্যান ফর মি। তো ওই হিসাবে উনি আব্বুকে সাথে সাথে বললেন আই ওয়ান্ট টু মেক ইউ মাই পার্টনার, আমি বাংলাদেশে সোয়েটার ইনভেস্ট করব। এবং আব্বুকে উনি বললেন যে তোমাকে আমি 51% দেবো শেয়ার হোল্ডিং, আর আমি 49% শেয়ার হোল্ডিং দিয়ে আমি সোয়েটার মেশিন প্লাস 50 জন চাইনিজ টেকনিশিয়ান বাংলাদেশে নিয়ে আসবো। ইউ হেল্প মি টু সেট আপ, অ্যান্ড দ্যাট ইজ দ্য বার্থ অফ দ্য সোয়েটার ইন্ডাস্ট্রি। তখন থেকে আব্বু নিরলস প্রচেষ্টা করে আপনার 85 সন থেকে আপনার এই পর্যন্ত সোয়েটারের যে গ্রোথ হয়েছে, জিরো এক্সপোর্ট থেকে আজকে অলমোস্ট $5.5 বিলিয়ন এক্সপোর্ট বাংলাদেশ থেকে সোয়েটার হচ্ছে। এটার কিন্তু আব্বুর কারণে হয়েছে। এবং শুধু তাই নয়, বাংলাদেশে আব্বু প্রায় 2 লক্ষেরও বেশি কর্মকর্তা কর্মচারীকে ট্রেন আপ করেছেন, যারা বিভিন্ন সময়ে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে গিয়ে হয় ওইটার মালিক হয়েছেন বা জিএম হয়েছেন, পিএম হয়েছে, ইনচার্জ হয়েছে। এবং দ্যাটস দ্য বার্থ অফ দি সোয়েটার ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ। তো ওই যখন অক্সফোর্ড স্ট্রিটে যেতাম তখন আমার মনে আছে যে আব্বু ওই সোয়েটারটা দেখতেন, আমাকে বলতেন এটা এই গেজের সোয়েটার, এটা এই সুতা দিয়ে করা হয়েছে, তুমি এটা শিখো। এবং আমাকেও উনি যখন ইউকেতে পাঠিয়েছিলেন পড়ালেখা করার জন্য, আমাকে নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটিতে ভর্তি করেছিলেন। দ্যাট ইউনিভার্সিটি ওয়াজ স্পেশালাইজড ইন টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অলসো বিজনেস। তো আব্বু আসলে সবসময় এই হ্যাড লুক আউট ফর এক্সেলেন্স। উনি সবসময় সব কিছু সুন্দরভাবে দিকে যেতেন। তো এই জন্য তিনি আমাদেরকে ওই ভ্যালুসগুলো, প্রিন্সিপালসগুলো, ওয়ার্ক ইন এক্সেলেন্স, এইসব এথিক্স আমাদেরকে ইনপ্ল্যান করে দিয়ে গেছিলেন। তো আব্বুর ওই স্মৃতিগুলো আমাদের মনে পড়ে। আনিকা প্লিজ। থ্যাংক ইউ জিলু ভাই। আমার যে গল্পগুলো হবে ইট উইল বি ভেরি ডিফারেন্ট ফ্রম ভাইয়া অ্যান্ড টিঙ্কি আপু, কারণ I was born into Abu and Ammu much later. So by the time I was born, Abu was a business leader. He was fully established. Abu garments, sab kichu was fully set.
আর ভাইয়ার আপু যেটা দেখেছে হি ওয়াজ ইন দ্য পুলিশ ফোর্স। সো আমি এটা তো ওইটা দেখি নাই, কিন্তু আমি কি দেখছি আব্বুর ডিসিপ্লিনটা দেখছি। আই হ্যাভ সিন দ্যাট হি ওয়াজ আ ভেরি অর্গানাইজড ম্যান। আব্বা ওয়াজ ভেরি ডিসিপ্লিনড। আমরা তো দুষ্টু, আমি তো ছোট, আমি ইউ ক্যান ইম্যাজিন আমি কিরকম হতে পারি। এখনো দুষ্টু। তো আব্বুর সাথে মাই রিলেশনশিপ ওয়াজ ভেরি ডিফারেন্ট। দুষ্টামি, বকা, এই আব্বু আমার সাথে ইয়ে করতেছে, আমি আব্বুর সাথে দুষ্টামি করতেছি। লাস্ট পর্যন্ত বকা খাইছি, আব্বু ইন্তেকাল করার আগেও আমি বকা খাইছি, অ্যান্ড আই অনলি স লাভ ইন দ্যাট। তো যেটা আব্বুর একটা ছোট মেমোরি আমার যেটা মনে পড়ে, দিস ওয়াজ ওয়েন আই ওয়াজ 10 or 11 years old. আমি ব্যাংককে গিয়েছিলাম, কোনো একটা সামার হলিডে ছিল আব্বুর সাথে। তার কিছুদিন পরে আব্বুর বিজিএমএ ইলেকশন। তো আব্বু ইউজুয়ালি আমাদেরকে বিদেশে নিলে খুব সময় দিত, খাওয়া দাওয়া, শপিং, বাট ওইবার হি ওয়াজ ভেরি বিজি। ফোনে ছিল না, তো তখন ফ্যাক্সের ব্যাপার ছিল, একটা বিজনেস সেন্টারে বসে হোটেল থেকে। তো আমি বারবার বলছি কী ব্যাপার আব্বু এত ব্যস্ত, কী নিয়ে ব্যস্ত, ছোট? তো বলে মা সামনে আমার ইলেকশন। আমি বলছি তোমার ইলেকশন, আমার কী লাভ, আমি কী করবো, আমি কী পাবো? বলে চলো যেদিন বাবা ইলেকশন জিতবে সেদিন তোমাকে একটা কাপড় পরতে হবে, এটা তোমাকে বানাতে নিয়ে যায়। তো নিয়ে গেছে ব্যাংককে, একটা বিভিন্ন জায়গায় দেখবেন টেলারিং দোকান আছে, ওখানে যে আমাকে একটা লাল রঙের একটা স্যুট বানায় দেয়। তাই স্টিল হ্যাভ আ পিকচার। আব্বু যখন বিজিএমএ প্রেসিডেন্ট হয়, রাতে 12টা-1টার সময় রেজাল্ট আসে, সবাই সুন্দর কাপড় চোপড় পরে, আমি একটা টমেটোর মতন লাল স্যুট, টাই, শার্ট, আমাকে আব্বু এভাবে সাজায় নিয়ে গেছে। সো আব্বু সবসময় একটা জিনিস বলতো যে নো ম্যাটার হোয়াট ইজ গোয়িং অন ইন ইয়োর লাইফ, বি প্রেজেন্টেবল, সবসময় ফিটফাট থাকবা। সিমিলারলি ঈদেও কিন্তু আমরা আব্বু চাইতো আমরা ভালোভাবে কাপড় চোপড় সব কিছু, সব আবদার তো আব্বুর কাছে করতাম। এখন ড্যানিয়েলের কাছে করছি, ভাইয়া আপুদের কাছে করছি। সো এটাই আর কি, একটু ব্যতিক্রম। চাওয়ার জায়গাটা আমার নাই, হ্যাঁ চাওয়ার জায়গাটা ওরকম নাই। অ্যান্ড আব্বু হ্যাড আ বিগ হার্ট, এভরিবডি ওয়াজ হিজ ফ্যামিলি, মানে সবাই সুন্দর করে ঈদ করবে এটাই আব্বু চাইতো। দানিয়েল জামাতা হিসেবে চিরু ভাই, মানে ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি টু টক অ্যাবাউট আব্বু, কারণ আপনি কিছুটা দেখেছেন আব্বুর সাথে আমার রিলেশনশিপটা। তো আব্বুর ব্যাপারে যখন আমার বিয়ে হয় আনিকার সাথে, তখন আমি আব্বুর ব্যাপারে যেগুলি জানতাম, যেমন রুবেল ভাই বললেন যে হি ওয়াজ আ লেজেন্ডারি পুলিশ অফিসার, এবং বাংলাদেশে অনেক হিস্টোরিক ইভেন্টসের সাথে ওনার সম্পৃক্ততা ছিল। তা আই নিউ হিম অ্যাজ দ্যাট আ লেজেন্ডারি কপ, আ হিরো কাইন্ড অফ আ ম্যান। এবং বিজিএমএ লিডারশিপ, যেটা আমার বাবা চাচা সবাই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, সো উনি যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ওনার যে কন্ট্রিবিউশন, শুধু যে সোয়েটারে তা না, কিন্তু আদারওয়াইজ যেরকম 90s-এ যে ঝড়টা হলো, একটা তুফান হলো, তখন কিন্তু হি ওয়াজ দ্য ম্যান যে হু ক্রিয়েটেড আ সিচুয়েশন যেখানে ঢাকার থেকে চট্টগ্রামে আপনার বিমানের প্লেনে সব কার্গো প্লেন বানায় গার্মেন্টস নিয়ে যাওয়া হয়। সো দিজ আর ফোকলোরস আমাদের গার্মেন্টস ফ্যামিলির জন্য। উনি কিন্তু একটা ফোকলোর হিসাবে ওনার স্টোরিজগুলি আমরা শুনে বড় হয়েছি। So when I was marrying into his family, I was thinking that I'm marrying into this larger than life character, this person who can do it all. But in reality, of course he was that, but the other side of it was a very soft man. উনাকে যদি ডিসক্রাইব করি ইন দ্য পারফেক্ট ওয়ান ওয়ার্ড, ইট উড বি এমপ্যাথি। উনি যদি কাউকে দেখতেন কষ্টে আছে, এটা উনি সহ্য করতে পারতেন না, ওই কষ্টটা ওনার হয়ে যেত। অ্যান্ড স্পেশালি যদি কারো শরীর খারাপ বা কারো পড়াশোনার ব্যাপার, যখন আব্বুর ইন্তেকাল করার পরে আব্বুকে আমরা কুমিল্লাতে নিয়ে গেলাম, একজন মহিলা এসে আমার হাত ধরে বলে যে আপনি কি ওনার জামাই, মেয়ের জামাই? আমি বলি জি। বলে আমাকে চিনতে পেরেছেন? আমি বলি না, চিনতে পারিনি, সরি। বলে যে আপনি আমার ছেলের পড়াশোনার টাকা দিয়েছেন। আমি একটু সারপ্রাইজ হলাম। তারপর বুঝলাম যে আব্বু একসময় আমাকে ফোন করে বলেছিল যে একটা ছেলে ইউএসটিসিতে পড়ে, গিয়ে ওখানে টিউশন ফিটা দিয়ে আসো, আমি তোমাকে টাকা পাঠাচ্ছি। আমি আমার অফিসে একটা ছেলেকে দিয়ে ওই টাকাটা পৌঁছে দিয়েছে। রিয়ালিটি ইজ ওই মহিলার সাথে আমার শ্বশুর জীবনে কখনো কথাও বলে নাই, কোনোভাবে আব্বুর নাম্বারটা নিয়ে আব্বুকে ফোন করতো। আর আব্বুর একটা পলিসি ছিল, আব্বুর সবার ফোন ধরতো। সো ফোন ধরে যখন শুনেছে যে তার ছেলে পড়াশোনা কন্টিনিউ করতে পারছে না টাকার জন্য, উনি টাকাটা নিয়ে ব্যবস্থা করেন। হি নেভার মেড এ নয়েজ অ্যাবাউট ইট। ওনার চ্যারিটি ছিল সাইলেন্ট। আর আরেকটা বিষয়, যদি কারো শরীর খারাপ হতো, দেশে বাইরে বিদেশে হেলিকপ্টার ভাড়া করে আপনার তাদের চিকিৎসা করাতো। দুঃখের বিষয় এটা যে আমরা ওনাকে ওই জিনিসটা করতে পারিনি। এটাতে অনেক চেষ্টা করেছে, আপনি জানেন, এটা অনেক ভালো করে জানেন, এবং দেশে অনেক মানুষ এটাতে কষ্ট পেয়েছে, সারা দেশ কষ্ট পেয়েছে।
সেটার জন্য হয়তো রাষ্ট্র ব্যবস্থাও খানিকটা দায়ী আর কি। জি, দায়ী আছে, বাট আমরা একটা জিনিস এটার এগেনস্টে যেটা পেয়েছি যে অনেকে হয়তো বা চেষ্টা করেছে ওনার বিরুদ্ধে, অনেক অনেক চেষ্টা করেছে অনেক কিছু করতে, কিন্তু শেষ পর্যন্ত উনি যে সম্মানটা নিয়ে গেছেন জিলু ভাই, আমরা 2টা জানাজা ওনার করেছি এবং এখানে হাজার হাজার মানুষ এসেছে। আপনার গুলশানে যেটা জানাজা হয়েছিল ওইটা আজাদ মসজিদের ইতিহাসে সবথেকে বড় জানাজা সবাই আমাকে বলেছে, আমি তো ঢাকার ছেলে নয়, আমাকে মসজিদের মানুষটা বলেছে। আর যেটা কুমিল্লা হয়েছে রাতে, ইউ ক্যানট ইম্যাজিন, এত বড় একটা মাঠ ফুল হয়ে পাশের রাস্তা ফিল আপ হয়ে গেছে। বাট আব্বুর যে বিষয়টা ছিল আদার দ্যান এমপ্যাথি, ওটা ছিল ক্রাইসিস ম্যানেজমেন্ট। উনি কিন্তু ক্রাইসিসের সময়, আই ওয়াজ ভেরি ফর্চুনেট যে আমি ওনার সাথে কয়েকটা ক্রাইসিসে ওনার পাশে ছিলাম, এবং দ্য ওয়ে হি ইউজ টু হ্যান্ডেল ক্রাইসিস, ইট ওয়াজ থিং অফ লেজেন্ডস। কারণ উনি টেনশন করতেন না, ওনার ঘাম ঝরতো না, উনি খুব ঠান্ডা মাথায় প্রত্যেকটা সিচুয়েশন দেখতেন, দেখে বিবেচনা করে ফাইনালি সবার কথা শুনে একটা ডিসিশন দিতেন। এবং ওনার ব্যাপারে বিজেপির সব লিডাররা একটা কথা বলে যে উনি খুব ডিফিকাল্ট ডিসিশন খুব ইজিলি কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারতেন, দিস ওয়াজ হিজ স্কিল। এবং দেখেন যে ওনার অর্গানাইজিং স্কিলটা এত মারাত্মক ছিল যে আজকে উনি যে কোম্পানিগুলি রেখে গেছেন, যার মধ্যে একটা হচ্ছে সোনালী লাইফ, আজকে উনি নাই ইন্স্যুরেন্সে, কিন্তু সোনালী লাইফে যে 30,000 35,000 আমাদের ভাই বোনরা আছে, প্রত্যেকটা মানুষ ওনাকে কিন্তু বাবার মতো শ্রদ্ধা করে এবং আমাদেরকে তাদের পরিবার হিসাব করে। আজকে আব্বু নাই, কিন্তু এই প্রত্যেকটা মানুষ আব্বুর জন্য আজকে দোয়া করছে, আমাদেরকে ঈদের মেসেজ পাঠাচ্ছে, ঈদের দিন আব্বুকে মিস করছি, যে আব্বুর সাথে না হলে আজকের দিনে আমার 5-6 বার কথা হতো, এবং উনি অস্থির হয়ে যেত যে কখন আমি আসব। তো আমি আসলে শুধু শ্বশুর হারাই নাই, আমি একজন কনফিডেন্ট হারিয়েছি, আমি একজন বন্ধু হারিয়েছি, এবং এমন একটা মানুষকে আমরা দেশ হিসেবে হারিয়েছি who was a nation builder, Jilu bhai. So this is a big loss for the country. সো আমার হাতে খুব বেশি সময়ও নেই, আমি জাস্ট প্রত্যেকের জন্যই 2-3 মিনিট করে, এবং আমি একটু আপনাদের কাছ থেকে বুঝতে চাই আপনাদের অবসর সময় কীভাবে কাটান, ব্যস্ততার মধ্যে আপনাদের ফ্যামিলি বন্ডিংটা নিয়ে। আমরা যদিও ওনাকে কেন্দ্র করে কথা বলছি, মরহুম গোলাম কুদ্দুসকে, বাট আপনাদের নিজেদের মধ্যেকার বন্ডিংয়ের ইস্যুটাও একটু আলোচনার মধ্যে আনতে চাই। আর যেহেতু এটা ঈদের অনুষ্ঠান, মানে এই অনুষ্ঠানে আসলে একটাই সমস্যা অনেকের জন্য, সেখানে এখানে কিছু না কিছু পারফর্ম করতে হয়। জি, সো কাউকে গান গাইতে হয়, আবৃত্তি করতে হয়, কিছু একটা করতে হয়, অথবা অ্যাটলিস্ট একটা জোক শোনাতে হয়। আমার মনে হয় অনেকে আপনি শুরু করেন। কিছু জানি না, কিন্তু আমি কি করব, জোক বলো, কি জোক, এবং কথাও কিছু বলেন। আমি তো বললাম যে আপনাদের জন্য প্রত্যেকের জন্য 2-3 মিনিট করে সময় প্রত্যেকের জন্য, ওটা শেষে আপনি, আমি বলছি তালগাছু গাইতে পারে না না, এরকম বলা মানে শেখ তন্ময় নাকি, সেটা ফেভারিট পাস টাইমটা বলতে পারো, আচ্ছা ঠিক আছে, যেটা তুমি সবাইকে নিয়ে আব্বুর সাথে প্রাইভেটলি করতে। আবার সবার ব্যাপারে আব্বুর সাথে যেটা প্রাইভেটলি তোমরা একটা, আচ্ছা ফ্যামিলি পলিটিক্স। আচ্ছা জিলু ভাই, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। আসলে আমরা এক একজন আব্বু আমাদেরকে, আব্বুর যেই গুড ট্রেডসগুলো ছিল আমাদেরকে ইনস্টিল করে দিয়ে গিয়েছেন আমাদের ভিতরে। আমরা ফুললি আব্বুর মতন না, কিন্তু আব্বুর বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স আমার ভাইয়া পেয়েছে, আপু পেয়েছে, আমি ইনফ্যাক্ট ড্যানিয়েল অলসো হ্যাজ সার্টেন ট্রেটস অফ আব্বু অ্যাট দ্য মোমেন্ট ফ্রম আব্বু। তো আব্বুর কিছু মজার ক্যারেক্টারিস্টিক্স, পার্সোনালিটি ছিল, যেগুলোর মধ্যে একটা হলো আব্বু যে কোনো ক্রাইসিস সিচুয়েশনকে খুব লাইট হার্টেড বানায় ফেলতে পারতো। মানে হঠাৎ করে আমাদের লাইফে একটা বড় ঝামেলা, আমরা কি করব, নিঃশ্বাস নিতেও কষ্ট হয়ে যাচ্ছে, এরকম সিচুয়েশনে আব্বুর চেম্বারে যেতাম, অ্যান্ড দেন এভরিথিং উড জাস্ট কাম ডাউন, মনে হতো যে পৃথিবীর কোনো প্রবলেম না। এরকমভাবে আব্বু হ্যাড দিস অরা অ্যাবাউট হিম, অ্যান্ড ইট ওয়াজ অ্যামেজিং। আব্বু সবসময় বলতো যে কোনো প্রবলেম খুব ইজিলি ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে। কেউ শত্রুতামি করতেছে, যেটাই করতেছে ইজি, কেউ ক্ষতি করলে মানুষটার ক্ষতি করবা না কখনো, খুব ইজি করে নিবা, আপন করে নিবা, পারলে মাথায় হাত বুলাই দিবা। এগুলো আগে বুঝতাম না জিল্লু ভাই, কিন্তু এখন হয়তো বা এগুলার দিস অল মেক সেন্স। আব্বা ইন্তেকাল করার আগে যখন ফ্যামিলি পলিটিক্স বলতেন, হ্যাঁ ফ্যামিলি পলিটিক্স, তো ফ্যামিলি পলিটিক্সগুলো যেগুলো করতাম ওগুলো হলো আব্বুর সাথে আমার সকাল 8টার সময় একটা ফোনে কনভারসেশন হতো, তখন আমরা বিস্তারিত সবার সব কিছু আলাপ করতাম, ডে টু ডে কার সাথে কী করা যায়, কাকে কী বলা যায়। আব্বু ওয়াজ ভেরি উইটি, আমি জানি না সবাই জানেন কি না, আব্বু হ্যাড আ ভেরি সিরিয়াস ডিমিনার, বাট আব্বু হ্যাড আ ভেরি ফানি সাইড টু হিম। আব্বু যে কোনো কিছুকে খুব ফানিভাবে, আব্বুর মানে মানে পার্সপেক্টিভটা খুব ফানি ছিল, আব্বু খুব লাইট হার্টেড করে নিতে পারতো সব কিছু। এবং যেটা বললাম
যে আমাদেরকে খুব ইজি গোয়িং বানিয়ে দিয়েছে আব্বু, যে যে কোনো প্রবলেমের মধ্যেও আমরা খুব we can maneuver around it and come out of it. এটাই। এই পলিটিক্স করতে গিয়ে কোনো অন্যদের সঙ্গে ঝামেলায় পড়েননি? সবাই জানে আপনি যে পলিটিক্সটা করতেন, আপনার হাজবেন্ড জানে, বোন জানে। আমি হইতাম না, এই পলিটিক্স আসলে আমি বলি আমাদের দাদা বাড়ি নানা বাড়ি আব্বু একটা যুদ্ধর মতো করে রাখতো। আমাদেরকে সারাক্ষণ বলতো যে দাদা বাড়ির জন্য, দাদা বাড়ির দিকে ভিড়ানোর জন্য। কিন্তু আমাদের নানা বাড়ির সাইডটা এত বড়, and there were so many cousins, they're lovely, they're from Chittagong, and they're from Chittagong, এবং আমাদেরকে সারাক্ষণ আমাদেরকে দুই পার্টি, মিয়াবাজার আর রাঙ্গুনিয়া, এটা নিয়ে আম্মাকে সারাক্ষণ বিরক্ত করতো। এই আম্মুকে নিয়ে শুরু হতো আমাদের পলিটিক্স। ওই পলিটিক্সে পার্টি নিতে হচ্ছে আনিকা, আমি লিডার ছিলাম, আনিকা লিডার ছিল, এবং আম্মুকে যেভাবে শাসানো যায়, আম্মু যত ওকে পড়াশোনার জন্য বকা দিত, ও এটা আব্বুর সাথে টিম আপ করে রাঙ্গুনিয়ার 14 গোষ্ঠীকে বিব্রতকর শব্দ ব্যবহার করে আম্মুকে খুব জ্বালাতো। কিন্তু আম্মা একটা আসলে খুবই সিম্পল এবং শি ইজ ফ্রম রাঙ্গুনিয়ান, শি ইজ ওয়ান্ডারফুল, যে আব্বুর সব ট্যান্ট্রামস এবং আমাদের সব ট্যান্ট্রামস আম্মু অ্যাকোমোডেট করে আসছেন এত বছর। এবং আব্বুর সবচেয়ে মজার জিনিস হচ্ছে হাউ আব্বু ফাউন্ড আম্মু। আব্বু রাঙ্গুনিয়া পোস্টিং ছিল, আর উনি স্কুলে একটা প্রোগ্রামে গিয়ে প্রিন্সিপালকে বলেছে আপনার স্কুলের সবচেয়ে সুন্দর মেয়েটা কে? তো ফাংশন ছিল, যে মেয়েটা ড্যান্স করেছে ওই মেয়েটাই ছিল আমার মা, এবং আমার মাকে উনি বিয়ে করেন। এবং আমার মায়ের নানা, আমার মায়ের আব্বা কেউ এই পুলিশের সাথে বিয়ে দিবে না, কিন্তু আব্বু ওয়াজ সো কানিং, আব্বু বিয়ে করবে এবং আম্মুর নানাকে ধরে খুব ভালো মতো সিস্টেম করে বিয়েটা করে আম্মাকে একদম আমার মা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, আম্মু কাছে আনতে পারলে ভালোই লাগতো। ভালো লাগতো। আব্বু কিন্তু পড়ালেখার ব্যাপারে কিন্তু সবসময় হাইয়েস্ট প্রায়োরিটি দিত। যেমন আমাকে আব্বু একদম ছোটোবেলা থেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়েছেন, পরে আমি নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটিতে পাশ করেছি। তারপর আমার মেয়ে মাহিরা সোবান, ওনাকেও আব্বু বিদেশে পড়ালেখার সুযোগ করে দেন। আমার মেয়ে আপনার UCL থেকে সাইকোলজির উপরে আপনার ব্যাচেলার্স ডিগ্রি কমপ্লিট করেছেন, এখন ও মাস্টার্স করতেছে আপনার ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে। আমার সেকেন্ড সান সাইল সোবান, ওকেও আব্বুর সাথে তার খুবই ক্লোজ কানেকশন ছিল, এবং আব্বু সবসময় বলতো তাকেও বিদেশে যাওয়ার জন্য, টু ফলো হিজ sister's footstep, and accordingly he has also been admitted to UK. ও এখন সিটি ইউনিভার্সিটি অফ লন্ডনে পড়ালেখা করতেছে ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ইকোনমিক্সের উপরে। হি ওয়ান্টস টু বিকাম অ্যান অ্যাম্বাসেডার ইন দ্য ফিউচার। আর আমার ডিপ্লোম্যাট আমার সবচেয়ে ছোট সুমেরা কামুন সোবান, ও এখন স্যার জন উইলসন স্কুলে পড়তেছে। তো তারও ড্রিম হচ্ছে শি ওয়ান্টস টু গেট ইনটু দ্য অক্সফোর্ড ইউনিভার্সিটি। তো এগুলা আব্বু আমার বাচ্চাদের সাথে যখন কথা বলতো, উনি এইসব আইডিয়াজ এবং ভিশন তাদের মধ্যে ইমপ্ল্যান্ট করে দিয়েছে। থ্যাংক ইউ। আমার হাতের সময় নেই, আনিকা আপনার পালা, আপনি কি শোনাবেন, তারপরে তানিয়া শোনাবেন, তারপরে আপনি শোনাবেন। আমি জানি না কে কি, দানিয়েলের কাছে আমি সবার শেষে আসছি, কিন্তু আমার হাতে খুব বেশি সময় নেই। খুব ছোট করে, পুরো কোনো কিছু শোনাতে হবে না, কয়েক লাইন। আমি আসলে আমার শ্বশুরবাড়ি চিটাগং, আর আমার আব্বুর ইতিহাস কিন্তু চিটাগংয়ে, এটা হি হ্যাজ আ বিগ লেগেসি ইন চিটাগং। সো আমি আমার আপনার চিটাগংয়ের দর্শকদেরকে আমি একটু চিটাগংয়ের ভাষায় কথা বলি। ওকে, দ্যাটস ফাইন। অনে তারারে ঈদের শুভেচ্ছা, আর আব্বাল্লাহ ওনারা দোয়া করিবেন, চ্যানেল আইয়ের বেকুনেরা আর পক্ষ থেকে ভালোবাসা, অভিনন্দন, ধন্যবাদ। দুটো জিনিস, একটা হচ্ছে বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান there is a even more successful woman. For Abba it was Ammu. And for me, আমি আমার পরিবারের মেয়েদের সাইড থেকে সবার আগে বিদেশে পড়তে যাওয়ার একটা opportunity পাই, because of my father. And I think this is my line, this is my motto, that behind every successful woman there is a progressive father, and Abba was a progressive father. And what I would like to say, ড্যানিয়েলের কথা ধরে, যে আব্বু অনেক কঠিন কথা খুব সহজভাবে বলে দেন। আমরা একটা শোক সভায় যাই, ওখানে প্যাসিফিক জিন্সের MD উনি এই কথাটা বলে, এবং আই থিঙ্ক দ্যাট ইজ হোয়াট ডিসক্রাইবড আব্বু। খুব সহজভাবে, খুব সুন্দরভাবে, অনেক শক্ত কথা। আব্বু এই সেক্টরে, ইন্স্যুরেন্স সেক্টর, বিজনেস সেক্টর, যেখানে যেখানে তিনি তার পা রেখেছেন, তিনি সবসময় এটাকে ফ্লারিশ করেছেন। আব্বুর জন্য একটা ছোট গান, যত দূরে থাকো রবে আমারি,
হারিয়ে যেও না কখনো তুমি। থ্যাংক ইউ, আপনার পালা। জি, আব্বু আসলে একদমই একজন সেলফলেস মানুষ ছিলেন। তো আমি দেখেছি আব্বু যখন বিজিএমইতে ছিলেন, তারপরে ওনার বিভিন্ন অর্গানাইজেশন, রূপালী ইন্স্যুরেন্স, ড্রাগন সোয়েটার, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, উনি সেলফলেসলি কাজ করে গেছেন। উনি কখনো চিন্তা করে নাই যে এটার এগেনস্টে আমি কি রিটার্ন পাবো, কি প্রফিট পাবো। উনি অর্গানাইজেশনের জন্য করে গেছেন। তো এই জিনিসটাই আসলে আমি আব্বুর মধ্যেই পেয়েছি। এবং সেলফলেসলি কাজ করা, হার্ড ওয়ার্ক, এথিক্যাল ভ্যালুজ, এই জিনিসগুলা আব্বুর থেকে আমরা ফলো করার চেষ্টা করি। এবং আমি আপনাদের সবার কাছে দোয়া কামনা করছি আব্বুর জন্য। আপনারা দোয়া করবেন আল্লাহ যাতে আব্বুর ভালো কাজের জন্য ওনাকে বেহেশত নসিব করেন। এবং আমরা যারা ফ্যামিলি মেম্বাররা আছি, আমাদের যে অর্গানাইজেশনগুলো আছেন, যেখানে প্রায় 30,000-এর বেশি কর্মকর্তা কর্মচারীরা আছেন, আমরা যাতে এই ফ্যামিলি বন্ডিংটা ধরে রাখতে পারি, আমাদের যে অর্গানাইজেশনের যে বন্ডিংগুলো আছে এগুলো ধরে রাখতে পারি, এবং সামনের দিকে আমরা যাতে সুন্দরভাবে এগিয়ে যেতে পারি, এই দোয়া আমি আপনাদের কাছে কামনা করছি। ঈদ মোবারক। তো আপনি কি শোনাবেন? বোনরা তো এক একজন এক একটা শোনালো। আমি আসলে গিটার বাজাতে পারি, তো সিন্স দেয়ার ইজ নো গিটার আই হ্যাভ টু টেক এন। আপনার প্রতিভা আছে। সো দানিয়েল, ইটস ইওর টার্ন। জিলু ভাই, থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল আবারও আপনাকে ধন্যবাদ জানাতে চাই ফ্রম দ্য এন্টায়ার ফ্যামিলি ফর ইনভাইটিং আস। ইউ আর পার্ট অফ আওয়ার ফ্যামিলি, উই লুক আপ টু ইউ। আব্বু আপনাকে অত্যন্ত ভালোবাসতেন, আপনাকে অনেক শুনতেন, আপনার কথা খুব ভ্যালিউ করতেন। আর টিঙ্কিয়াপুর কথা ধরে একটা কথাই বলি যে উনি এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে হি ওয়াজ অ্যান এক্সাম্পল। যে উনি ওনার মেয়েদেরকে বিদেশে পড়িয়েছেন, ঠিক। উনি ওনার নাতিদেরকে বিদেশে পড়িয়েছেন, এটাও ঠিক। যেরকম আমার ছেলে ছোট ইভরান, ওকে স্বপ্ন দেখিয়েছে যে তুমি নাসাতে যাবে, অ্যান্ড অ্যাকর্ডিংলি হি ইজ ফলোইং দ্যাট। কিন্তু সবথেকে বড় বিষয় হচ্ছে, দেখেন, হি হ্যাজ এম্পাওয়ার্ড হিজ ওয়াইফ। আমার শাশুড়ি কিন্তু একজন সাকসেসফুল এন্টারপ্রেনার, অ্যান্ড ডিউরিং আব্বুজ ওয়ার্স্ট ক্রাইসিস মাই মাদার ইন ল স্টুড লাইক আ রক। এবং আব্বুকে যেভাবে উনি সাপোর্ট করেছে, ভালোবাসা কাকে বলে এটা প্রমাণ উনি দিয়েছে। তো ওইটা সব কিছুর পিছনে কিন্তু হচ্ছে এম্পাওয়ারমেন্ট। তো আব্বু যেভাবে এম্পাওয়ার করতে পারতেন মানুষকে, ইভেন আমাকে উনি এম্পাওয়ার করেছে কিভাবে টু স্পিক মাই মাইন্ড অ্যান্ড টু বি মাইসেলফ। আমার কোর কম্পিটেন্সি নিয়ে কিন্তু উনি কাজ করতেন। তো আমি যেটা পারি না ওটা উনি আমাকে দিয়ে করাইতেন না। যেমন আমার মজার কথা যদি আপনি আমার থেকে জানতে চান, যে আব্বুর সাথে আমি ফ্রি টাইমে অফিসের ভিতরে একটা বড় একটা জায়গা ছিল খালি আমাদের ফ্লোরে, ওইখানে আমরা ক্রিকেট খেলতাম। মাই ফাদার ইন ল বিং আ 74-year-old ম্যান, উনি আমার বলে ব্যাটিং করতো, অ্যান্ড অফিসের অনেক স্টাফ এসে জানলা দিয়ে বাইরের থেকে দেখতো যে হচ্ছেটা কি, ঘটনাটা কি। বাট হি ওয়াজ দ্যাট কাইন্ড অফ আ ম্যান। উনি চিটংয়ে আসলে আমার আব্বার সাথে উনি বাগানের মধ্যে ওনারা ক্রিকেট খেলতেন। সো হি ওয়াজ ভেরি স্পোর্টি অ্যান্ড হি ইউজ টু লাভ অল দ্যাট। তো আব্বুর সাথে আসলে সম্পর্কটা ওরকমই ছিল, বাট আনফর্চুনেটলি উই লস্ট হিম, অ্যান্ড দিস ইজ সামথিং উই ক্যানট রিকভার। ভেরি টাফ। হাউএভার আমার তো স্কিল নাই আনিকার মতো বা টিঙ্কিয়াপুর মতো। তো আমি আমার শ্বশুরকে একবার একটা খুব লেম জোক বলেছিলাম। আমি ওই জোকটা আপনার সাথে শেয়ার করবো, দর্শকের সাথে শেয়ার করবো, এবং শেষে আপনার থেকে 1 মিনিট সময় নিয়ে আমি দর্শককে একটু বিদায় দিব, স্পেশালি আমাদের ইয়াদেরকে। তো জোকটা ছিল এরকম, এটা ফানি না, এটা লেম জোক। তো এটার আলাদা একটা ক্যাটাগরি, যে 3টা ভাই একটা ঘরে থাকে। 3টা ভাই একটা ঘরে থাকে, একজনের নাম হচ্ছে সামবডি, একজনের নাম হচ্ছে নোবডি, একজনের নাম হচ্ছে ম্যাড। তো ম্যাড ঘরের থেকে বাইরে যায় পাউরুটি বা কিছু একটা আনতে, এর মধ্যে সামবডি আর নোবডির মধ্যে মারপিট লাগে, একজন আরেকজনের মেরে ফেলে, মেরে ভাগে যায়। তো এখন বড় ভাইটা ফেরত আসে, এসে সে পুলিশে ফোন করে বলে যে সামবডি কিল নোবডি। বলে হোয়াট? বলে সামবডি কিল নোবডি অ্যান্ড র্যান অ্যাওয়ে। আর ইউ ম্যাড? বলে yeah, but how did you know my name? তো it's a very lame joke, but এটা আমি আব্বুকে একবার বলেছিলাম, আব্বু খুব খুশি হয়েছে। শেষ করতে হবে। তো শেষে আমি আপনার প্ল্যাটফর্ম নিয়ে, আপনার পারমিশন নিয়ে দেশের সকলকে ঈদ মোবারক আবারও জানাতে চাই। আব্বুর জন্য দোয়া চাই, যেন সবাই যেন আব্বুর জন্য দোয়া করবেন, এবং স্পেশালি আমাদের সোনালী পরিবারে যারা আছে, সোনালী লাইফের 35,000 আমাদের ভাই বোনরা আছে,
এবং 10 লক্ষের উপরে আমাদের গ্রাহক আছে, সবাইকে ঈদ মোবারক জানাতে চাই আব্বুর পরিবারের পক্ষ থেকে। এখানে আমরা যারা আছি তারা এবং যারা নেই, যেরকম আম্মু নেই, ভাবি নেই, বাট সবার পক্ষ থেকে সবাইকে আমরা ঈদ মোবারক জানাতে চাই। থ্যাংক ইউ জিলু ভাই। Thank you, Mr. Mustafa Kamrul Subhan. Thank you, Tasnia Kamrun Anika. Thank you, Sheikh Mohammad Daniel, and thank you, Fawzia Kamrun Tania. দর্শক, কথা হচ্ছিল মিস্টার মুস্তাফা গোলাপ কুদ্দুস, আপনারা জানেন বাংলাদেশের অত্যন্ত খ্যাতিমান একজন ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন। এবং একটা ফ্যামিলি বন্ডিং কত ইম্পর্ট্যান্ট পরিবারের সদস্যদের মধ্যে, এবং এমপ্যাথি কত ইম্পর্ট্যান্ট সেটা আমরা শুনলাম। আমরা সবসময় শুনি যে একজন সাকসেসফুল পুরুষের পেছনে একজন নারীর অবদানের কথা, কিন্তু তানিয়া যেটা বলছিলেন যে একজন সাকসেসফুল মেয়ের পেছনে বা ওমেনের পেছনে যে একজন প্রোগ্রেসিভ ফাদার থাকতে হয়, সেটা শুনলাম। এটা অবশ্য আমার আজকে প্রথম শোনা, শেখা, প্রতি মুহূর্তেই অনেক কিছু জানার এবং শেখার আছে। সব মিলিয়ে পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফ্যামিলি ম্যাটার্স, এবং সেটা আজকে ওনারা নজির রাখলেন। এবং ওনাদের ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি বলতে ওনাদের সঙ্গে যারা কাজ করেন, যে হাজার হাজার মানুষ, তাদের কথা ওনারা স্মরণ করেছেন, এবং যেটা ওনাদের অভিভাবকের কাছ থেকে ওনারা এই শিক্ষাটা পেয়েছেন। আমরা আশা করি এটা ওনারা কন্টিনিউ করবেন। দর্শক যারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, ঈদ মোবারক।